মর্নিং এভরিবডি। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো তোমাদের লকডাউন চলার পর থেকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম, যে টপিকটা নিয়ে বা যে চ্যাপ্টারটা নিয়ে, চতুর্থ অধ্যায় মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদন সম্পর্কে। এই মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদন সম্পর্কে যতটুকু মানে আমার টার্গেট ছিল, এখানে অ্যানিম্যাল হাজব্যান্ডারি মানে পশুপালন আর উদ্ভিদজাত খাদ্য উৎপাদন, এই দুটো টপিক ছিল। তো আমি শুরু করেছিলাম উদ্ভিদজাত খাদ্য উৎপাদন এইটুকু, আর তোমাদের নওয়াজ রওশন স্যার শুরু করেছিলেন অ্যানিম্যাল হাজব্যান্ডারি পশুপালন। তো এই উদ্ভিদজাত খাদ্য উৎপাদনের আজকে লাস্ট টপিক। এই টপিকটা হয়ে গেলে আমরা পরবর্তী অন্য কোনো চ্যাপ্টার বা অন্য কোনো টপিক নিয়ে আবার আলোচনা করব, যেমনটা তোমাদের সিলেবাস মানে বলবে, সিলেবাস অনুযায়ী আর তোমাদের ছাত্রছাত্রীদের মতামত অনুযায়ী তোমরা যে চ্যাপ্টারটা শুরু করতে বলবে আমি সেই চ্যাপ্টারটাই পরবর্তীতে শুরু করব। তবে আজকের ক্লাসটা আগের চ্যাপ্টারটা যেটা নিয়ে আমরা আলোচনা করছিলামই, সেই চ্যাপ্টারের লাস্ট টপিক। আজকে আমরা কয়েকটা ক্লাস করেছি, বেশ কতগুলো ক্লাস। গত ক্লাসটা যে বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে আম চাষ, ম্যাঙ্গো কাল্টিভেশন। তার আগের ক্লাসে আমরা প্যাডি কাল্টিভেশন বা ধান চাষ সম্পর্কে আমরা ক্লাসটা আলোচনা করেছিলাম। আজকে ঠিক লাস্ট বা পরবর্তী টপিক যেটা বলা হয় সেটা হচ্ছে চা চাষ সম্পর্কে আজকে আলোচনা করব। চা আমরা প্রত্যেকেই মোটামুটি জানি বা আমাদের কাছে পরিচিত চা, তবে আমরা বুঝতে পারি না যে আমরা কোন ধরনের চা খাচ্ছি, চা কত রকমের আছে। সব চায়ের স্বাদ মোটামুটি একই রকম বলে আমরা মনে করি। তবে আজকে আরও বিস্তারিত জানবো চা গাছ সম্পর্কে। আমাদের পাঠ্য বই যে টেক্সট বুক রয়েছে সেই টেক্সট বুক অনুযায়ী আমরা আলোচনা করব, পড়াশোনা করব। যতটুকু সম্ভব এক্সট্রা যদি কোনো কিছু থাকে বলার তাহলে ইনশাল্লাহ বলবো। তোমরা প্রত্যেকেই ক্লাসটা মনোযোগ দিয়ে শুনবে, মনোযোগ দিয়ে ক্লাসটা করবে। তার আগের ক্লাসের সম্পর্কে আমি কিছু বলি। ধান চাষ এবং আম চাষ সম্পর্কে আমরা প্রত্যেকেই ক্লাসটা করে নিয়েছি অলরেডি, জেনে গেছি যে ধান চাষ এবং মানে আম চাষ সম্পর্কে কিছু তথ্য, যেমন ধান গাছ প্রকারভেদ, ধান কত রকমের হয় সেটা, ধান চাষের পদ্ধতি সেগুলো সম্পর্কে আমরা জেনেছি, ধান কত রকমের, তাদের মধ্যে পার্থক্য, ধানের বৈশিষ্ট্য সেগুলো সম্পর্কে জেনেছি। তাছাড়া ধানের যে গুণাগুণ বা চালের যে গুণাগুণ, সেই গুণাগুণ সম্পর্কে আমরা জেনেছি। সেম একই রকমভাবে আম চাষ কী, আম সম্পর্কে কিছু জেনেছি, আমের পুষ্টিকর গুণাগুণ সম্পর্কে আমরা জেনেছি। তাছাড়া আম কত রকমের আছে, কত ধরনের আছে, কত জাতের আছে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছি। এবং আম কোন জলবায়ুতে বেশি ভালো হয়, কোন মাটিতে বেশি ভালো হয়, এবং আম চাষের যে পদ্ধতি সেই পদ্ধতি সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে স্টক কি, সিয়ন কি, সেগুলো সম্পর্কে আলোচনা হয়েছে। তোমরা প্রত্যেকেই আশা করছি ভালোভাবে এই ব্যাপারগুলো বুঝতে পেরেছো। এবং তার সাথে সাথে আলোচনা করেছিলাম যে কলম বাঁধার পদ্ধতি, কত রকমের কলম আছে, গুটি কলম, জোড়া কলম, শাখা কলম, দাবা কলম, চিপ কলম ইত্যাদি ইত্যাদি যে সমস্ত কলমগুলো রয়েছে, মোটামুটি প্রতিটি কলম নিয়ে আমি আলোচনা করেছিলাম। দাবা কলম, শাখা কলম, জোড় কলম এবং গুটি কলম নিয়ে। তবে সবচেয়ে বহুল প্রচলিত যে কলম পদ্ধতি সেটা হচ্ছে জোড় কলম পদ্ধতি। এটাতে ইচ্ছা মতো, প্রয়োজন মতো, ইচ্ছানুযায়ী আমরা যে প্রজাতির চারাগাছ তৈরি করতে ইচ্ছুক সেই সমস্ত চারাগাছ তৈরি করা যায়, এবং এটা অল্প খরচে, ব্যয়বহুল কম। অতি দক্ষতা হতেও সেখানে প্রয়োজন নেই, অল্প দক্ষতা সম্পন্ন হলেও আমরা প্র্যাকটিক্যালি কাজটা করে সফলতা অর্জন করতে পারি। এতে নিখুঁত এবং বিশুদ্ধ প্রজাতির চারাগাছ তৈরি করা যায়। এগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। ঠিক তারপর থেকেই আজকে আমরা চা চাষ সম্পর্কে আমরা প্রত্যেককেই
ক্লাসটা করব। মনোযোগ দিয়ে ক্লাসটা করবে। তার আগে টেক্সট বইটা সামনে রাখবে, খাতা সামনে রাখবে, কলম সামনে রাখবে। আজকে তেমন কোনো নোটস তৈরি করা হয়নি। আমাদের বইয়ে আমি টেক্সট বইটা দেখলাম, আমাদের টেক্সট বইয়ে যা কিছু তথ্য রয়েছে মোটামুটি এনাফ তথ্য রয়েছে। এই তথ্যগুলো থেকেই আমরা নোট তৈরি করতে পারবো। ওই জন্য আমি আর নতুন করে নোট তৈরি করিনি। তবে কিছু কিছু কথা বা কিছু কিছু বোঝানোর স্বার্থে কিছু কিছু কথা আমি বাইরে থেকে আলোচনা করার চেষ্টা করব তোমাদের বোঝানোর স্বার্থে বা সুবিধার্থে। প্রত্যেকেই ক্লাসটা মনোযোগ দিয়ে করবে, মনোযোগ দিয়ে শুনবে। চলে আসো আজকের টপিক, আলোচ্য বিষয়। তো শুরু হচ্ছে আজকের টপিক, চা। চা সম্পর্কে আমাদের মোটামুটি ধারণা প্রত্যেকেরই রয়েছে, এটা আমি আগেই বললাম। অ্যাকচুয়ালি আমরা চা বলতে আমরা যেটা পান করি সকাল সকাল বিস্কিটের সঙ্গে, ব্রেকফাস্টের সাথে যেটা আমরা খাই, আমরা পান করি, যেটা জলীয় যে অংশ বা জলীয় জলের মতো যে পানীয় অংশ, সেটা আমরা চা সাধারণত বলে থাকি। কিন্তু আমরা সেই চা সম্পর্কে পড়তে গেলে আমরা এইটা পড়ব না যে কিভাবে চা তৈরি করতে হয়, কিভাবে চায়ে কতটা জল লাগে, কতটা চিনি লাগে, তারপরে কতটা চা পাতা লাগে, এইগুলো নিয়ে আমরা আলোচনা আজকে করব না। চা বলতে আলোচ্য যেটা বিষয় সেটা হচ্ছে চায়ে দেওয়ার জন্য যে প্রধান উপাদান, মেন উপাদান এখানে চা পাতা। চা পাতা ছাড়া কখনোই চা তৈরি করা সম্ভব নয়। ধরো আমরা বাড়িতে চা তৈরি করার জন্য মনস্থির করেছি, গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস জ্বালিয়েছি, ওভেন জ্বলছে, একটা সসপ্যান নিয়েছি, আমরা যে চা করার যে পাত্র সে পাত্র নিয়েছি বা হাঁড়ি নিয়েছি, সেখানে জল দিয়েছি, সেখানে চিনি দিয়েছি, যাবতীয় মশলা দিয়েছি, উইদাউট চা পাতা। চা পাতা ছাড়া সমস্ত রকমের যা যা প্রয়োজনীয় উপাদান সমস্ত কিছু দিয়েছি, কিন্তু চা পাতা দেইনি। তবে সেই জলীয় অংশটাকে আমরা কখনোই চা বলবো না। তার মানে চা করতে গেলে বা চা তৈরি করতে গেলে যদি চায়ে চিনি না দেওয়া হয়, চা পাতা দেওয়া হয়, তবে আমরা সেটাকে চা বলছি। তার মানে এখানে প্রধান উপাদান হচ্ছে চা পাতা। আজকের আলোচ্য বিষয়ে এই চা পাতাটা কীভাবে তৈরি হয়, এর গুণাগুণ কি রয়েছে, এর কত ধরনের চা রয়েছে, এর প্রজাতিগুলো কত রকমের রয়েছে, কোন সমস্ত কোন এলাকাতে বা কোন অঞ্চলে এই চা গাছ বেশি জন্মায় এবং তাদের জন্মানোর জন্য উপযোগী পরিবেশ, সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। আমরা প্রত্যেকেই জানি চা সম্পর্কে মোটামুটি দক্ষিণ পূর্ব এশিয়ার ইরাবতী নদী, একটা নদীর নাম হচ্ছে ইরাবতী, দক্ষিণ পূর্ব এশিয়ায় এই নদী অববাহিকার তীরবর্তী অঞ্চলে এই ইরাবতী নদী অববাহিকা বলতে আমাদের সাধারণত ভারত এবং পাকিস্তানের যে বর্ডার বা সীমান্ত অঞ্চলটা রয়েছে সেই সমস্ত অঞ্চলটাকে সাধারণত বলা হয়। এই ইরাবতী নদীর উৎস হচ্ছে হিমাচল প্রদেশ থেকে উৎপত্তি লাভ করে, এরা হিমাচল প্রদেশ থেকে উৎপত্তি লাভ করেছে এই ইরাবতী নদী, এবং অবশেষে পাকিস্তানের মধ্য দিয়ে গিয়ে আরব সাগরে এবং ভারতের কিছু অংশ দিয়ে প্রবাহিত হয়ে সাগরের সঙ্গে বা সমুদ্রের সঙ্গে মিশে গেছে। তো এই ইরাবতী নদীর অববাহিকা অঞ্চলে সর্বপ্রথম এই চা গাছের উৎপত্তি সম্পর্কে সেটা জানা যায়। তবে চা কথাটা চীনা শব্দ থেকে উৎপত্তি লাভ করেছে। চীনা শব্দ, আমরা চায়ের ইংলিশ কথা আমরা জানি যে ইংরেজিতে চাকে বলা হয় টি। টির স্পেলিংটা আমরা প্রত্যেকেই জানি, TEA, টি। কিন্তু চীনা ভাষায় এই টি এর উচ্চারণটাকে অন্যরকমভাবে করে, যেটা হচ্ছে TEY, টে সম্পর্কেও। তো এটা টি এর বাংলা উচ্চারণ কিন্তু চি, ওদের চীনা ভাষায় উচ্চারণটা কিন্তু এটা টি নয়, TEY যেটা সেটা টি নয়, ওদের চীনা ভাষায় এদের উচ্চারণ হচ্ছে চি। এই চি থেকে এই টি কথাটার উৎপত্তি হয়েছে বলে মনে করা হয়। তবে চীন, ভারত, কেনিয়া, শ্রীলঙ্কা আর টার্কি পৃথিবীতে সবচেয়ে বেশি পরিমাণে চা চাষ হয়ে থাকে। তাহলে এই সমস্ত অঞ্চলগুলো ভারত, আসাম, চীন, শ্রীলঙ্কা এবং টার্কি, এই যে কয়েকটি দেশ পৃথিবীর সমস্ত চা উৎপাদনের
অধিকাংশই বেশিরভাগ চা উৎপাদন হয় এই সমস্ত অঞ্চল থেকে, এই কয়েকটি গুটি কয়েক দেশ থেকে। তবে ভারতের যে চা, প্রধানত ভারতের প্রধান চা উৎপাদনকারী রাজ্যগুলি, যেটা আমাদের ভারত হচ্ছে অন্যতম চা উৎপাদনের জন্য একটা অন্যতম দেশ। আমাদের ভারতবর্ষের অন্তর্গত বেশ কিছু রাজ্যে প্রচুর পরিমাণে চা চাষ হয়ে থাকে এবং যেখানকার চা হচ্ছে বিখ্যাত চা। আমরা প্রত্যেকেই জানি দার্জিলিংয়ের চা, আসাম চা, নামই মানে চায়ের নাম থাকে দার্জিলিং চা, আসাম চা। এই দার্জিলিং এবং আসাম চা চাষের জন্য একটি অন্যতম স্থান দখল করে আছে ভারতবর্ষের, এবং পৃথিবীব্যাপী ভারতবর্ষের নাম ছড়িয়ে দেওয়ার পিছনে এই চায়ের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এবং সৌন্দর্য, ভারতবর্ষের সৌন্দর্য বৃদ্ধি, পাহাড়ি অঞ্চলের যে সৌন্দর্য বৃদ্ধি, তাছাড়াও সৌন্দর্য বৃদ্ধির সাথে সাথে পর্যটন কেন্দ্র এবং পর্যটকদের মনোযোগ আকর্ষণ করার মতো একটা দৃশ্য এবং সৌন্দর্যের সৃষ্টি করার পিছনে একটা উল্লেখযোগ্য ভূমিকা বা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা চা গাছের ওপরে আছে বলে মনে করা যেতে পারে। আমরা প্রত্যেকেই অনেকজনই চা বাগানের ছবিতে আমরা চা বাগানের দৃশ্য অনেক রকম দেখেছি। তাছাড়া আমরা চা বাগানের দৃশ্য দেখতে পাবো বিভিন্ন সিনেমার বিভিন্ন ধরনের গান এর কিছু কিছু অংশে, শুটিংয়ের কিছু কিছু অংশে আমরা দেখতে পাই চা বাগান। বেশ মনোযোগ আকর্ষণ করার মতো একটা দৃশ্য বা সৌন্দর্য। তাছাড়া আমরা যদি কোথাও যাই, শিলিগুড়ি বা দার্জিলিং যদি যাই, তাহলে আমরা রাস্তার ধারে অনেক রকম চা বাগান আমরা দেখতে পাই এবং আমাদের মনোযোগ আকর্ষণ করে। তো এই হচ্ছে চা উৎপাদনের অন্যতম রাজ্যের, ভারতবর্ষের অন্যতম রাজ্য যেমন আসাম, দার্জিলিং, পশ্চিমবঙ্গ এবং তামিলনাড়ু, কেরালা, এই সমস্ত জায়গাগুলো। তবে মনে রাখতে হবে যে এই চা গাছ তৈরি করার জন্য বা চাষের জন্য উল্লেখযোগ্য মাটি হচ্ছে উঁচু মাটি, পাহাড়ি অঞ্চল, যেখানে জল সহজে দাঁড়ায় না। জল এর রানিং ঢালু বেয়ে ওপর থেকে নিচের দিকে ঢালু বেয়ে জলটা চলে যায়, জল স্থিরভাবে দাঁড়ায় না, এরকম পরিবেশে চা চাষ করা হয়ে থাকে। সমুদ্রপৃষ্ঠ থেকে 1000 থেকে 2500 মিটার উঁচু এলাকায় পাহাড়ের গায়ে আম্লিক মাটিতে, পাহাড়ি যে মাটি, সেখানে লবণের পরিমাণ কম এবং আয়োডিনের পরিমাণ কম। লবণের পরিমাণ কম হলে বুঝে নিতে হবে সে মাটিতে আম্লিক ভাব বা অম্লতা বেশি। সেখানকার মাটির পিএইচের মান আমরা প্রত্যেকেই জানি, ফিজিক্যাল সায়েন্স পড়াশোনা করেছি, যে একটা স্বাভাবিক পিএইচের মান হচ্ছে 7। 7-এর থেকে যদি পিএইচের মান কম হয়, তো যত কমবে সেখানকার আম্লিকত্ব তত বাড়বে, এবং 7-এর মান থেকে যত বেশি হবে, 7, 8, 9, 10 এভাবে, তত ক্ষারত্ব বাড়বে। তো এইখানকার এই পাহাড়ি অঞ্চলের বা যে সমস্ত অঞ্চলের মাটির পিএইচের মান 7-এর থেকে কম, এক কথায় আম্লিক মাটি, সেখানে কি হয়ে থাকে না, তো চা চাষ হয়ে থাকে। আমরা 7-এ পড়েছি, ক্লাস 7, যে আয়োডিনের অভাবে মানুষের গলগণ্ড রোগ হয়। গলগণ্ড, এই যে গলা ফুলে যায়। আমরা একটু বয়ঃসন্ধিকাল সম্পর্কে একটু আলোচনা এখানে করি, দরকার আছে। গলগণ্ড, 2 ধরনের গলগণ্ড সম্পর্কে আমরা জানি। একটা হচ্ছে সাধারণ গলগণ্ড, যেটা আমাদের গয়টার, গলা ফুলে যায়। আর আরও একটা গয়টার বা আরও এক ধরনের গলগণ্ড রয়েছে, যেটা হচ্ছে টক্সিক গয়টার বলা হয়। কি বলা হয়? তাহলে গয়টার হচ্ছে 2 ধরনের, একটা সাধারণ গয়টার আর একটা হচ্ছে টক্সিক গয়টার। সাধারণ গয়টার যেটা গলা ফুলে যায়, যেটা সাধারণত আয়োডিনের অভাবে হয়। কিসের অভাবে হয়? আয়োডিনের অভাবে হয়ে থাকে। আমরা যে লবণ খাই, সেই লবণটা হচ্ছে আয়োডাইজড লবণ, আয়োডিনযুক্ত লবণ। পাহাড়ি অঞ্চলে এই মাটিতে আয়োডিনের পরিমাণ কম থাকায় সেখানকার মাটির ক্ষারত্ব কম, আম্লিকত্ব বেশি, এবং পাহাড়ি অঞ্চলের লোকদের এই রোগটা দেখা যায়, যেটা গয়টার, সাধারণ গয়টার, গলা ফুলে যাওয়া। আমাদের গলায় রয়েছে থাইরয়েড গ্রন্থি। থাইরয়েড গ্রন্থি একটা অন্তঃক্ষরা গ্রন্থি, যে গ্রন্থিটার থেকে ক্ষরিত হয় বেশ কিছু কিছু হরমোন, যেমন T3, থাইরক্সিন, T3, T4, এই সমস্ত হরমোনগুলো ক্ষরিত হয়ে থাকে। যে সমস্ত হরমোনের উল্লেখযোগ্য উপাদান হচ্ছে আয়োডিন। তো যদি কোনো কারণে আমাদের আয়োডিনের পরিমাণ
কমে যায় আমাদের শরীরে, তাহলে এই থাইরক্সিন বা থাইরয়েড গ্রন্থি থেকে ক্ষরিত যে থাইরক্সিন হরমোন, সেই হরমোনটা চাইবে বেশি পরিমাণে ক্ষরিত হয়ে আয়োডিনের পরিমাণটাকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসার চেষ্টা করবে। কিন্তু থাইরক্সিন হরমোন তখনই ক্ষরিত হবে যখন আমাদের মাথার মধ্যে একটা পিটুইটারি গ্রন্থি রয়েছে, সেই পিটুইটারি গ্রন্থি থেকে ক্ষরিত হয়ে যখন টিআরএইচ, এক ধরনের হরমোন, থাইরক্সিন বা থাইরোট্রোপিন রিলিজিং হরমোন, একটা হরমোন রয়েছে যেটা টিআরএইচ, থাইরক্সিন রিলিজিং হরমোন সাধারণত বলা হয়। তাহলে এখান থেকে থাইরক্সিন হরমোন ক্ষরণে সাধারণত এই কাজ করে থাকে। তাহলে যখন থাইরক্সিন হরমোন ক্ষরণে সাহায্য করবে এই টিআরএইচ, তখন সেখান থেকে থাইরক্সিন উৎপাদন হবে। কিন্তু যখন আমাদের রক্তে বা আমাদের দেহে আয়োডিনের পরিমাণ কমে গেছে, তখন থাইরক্সিন পরিমাণ ক্ষরণ করার চেষ্টা করবে আমাদের থাইরয়েড গ্রন্থি। থাইরয়েড গ্রন্থি তখনই ক্ষরণ করতে পারবে যখন পিটুইটারি গ্রন্থি থেকে পারমিশন পাবে। কিন্তু ও পিটুইটারি গ্রন্থি থেকে পারমিশন না পাওয়া সত্ত্বেও ও চেষ্টা করে আয়োডিন ক্ষরণ করার, এবং আয়োডিনের মানে আমাদের থাইরক্সিন বা থাইরয়েড যে গ্ল্যান্ড, সেই থাইরয়েড গ্ল্যান্ডের যে কোষগুলো রয়েছে, সেই কোষগুলোকে কোষ বিভাজন করে করে বাড়িয়ে দিয়ে ও চেষ্টা করে যেটা আয়োডিনের পরিমাণটাকে স্বাভাবিক নিয়ে আসার। বোঝা গেল? তো যখন কোষ বিভাজন হয়ে এই থাইরয়েড গ্রন্থি আকারে বড় হয়ে যায়, তখন এখানে একটা গলাটা ফুলে যায়, এক ধরনের অসুখ হয়। সাধারণত আয়োডিনের অভাবে যেটা হয় সেটা হচ্ছে থাইরক্সিন মানে গলগণ্ড, যেটা সাধারণ গয়টার, গলা ফুলে যাওয়া। আরও এক ধরনের গয়টার রোগ আছে, সেটা হচ্ছে টক্সিক গয়টার, বিষাক্ত, যেটা থাইরক্সিন হরমোনের অধিক্ষরণে হয়ে থাকে। থাইরক্সিন হরমোনের অধিক্ষরণে যেটা হয়ে থাকে সেটা এক্স অপথ্যালমিক গয়টার। এক্স অপথ্যালমিক গয়টার, এক্স মানে এক্স কথাটা থেকে এক্সিট, বাইরে, এক্সিট মানে বাইরে। অপথ্যালমিক কথা থেকে এসছে অপটিক, অপটিক থেকে অপথ্যালমিক কথাটা এসছে। অপটিক মানে হচ্ছে চোখ, অপটিক মানে চোখ সাধারণত বলা হয় অপটিক্স। আমরা চশমার দোকানে দেখতে পাবো অপটিক্যালস, নেহা অপটিক্যালস, ঝুমা অপটিক্যালস নাম থাকে তো। তাহলে এই যে অপটিক্যালস মানে হচ্ছে চোখের দোকান, চশমার দোকান। তাহলে সেই অপটিক মানে হচ্ছে চোখ। এক্স অপথ্যালমিক, এক্স মানে বাইরে বেরিয়ে যাওয়া, এক্সিট হয়ে যাওয়া। অপথ্যালমিক অপটিক থেকে এসেছে, চোখ থেকে এসেছে, তার মানে বিস্ফারিত চক্ষু সহজে চোখগুলো বড় বড় হয়ে যাবে, মনে হচ্ছে চোখগুলো অক্ষিকোটর থেকে বাইরের দিকে বেরিয়ে আসছে, বিস্ফারিত চক্ষু। এটা একটা অসুখের নাম, এক্স অপথ্যালমিক গয়টার। এটা সাধারণত থাইরক্সিনের অধিক্ষরণে হয়ে থাকে। এত কিছু কথা বলার উদ্দেশ্যই হচ্ছে যে আমরা পাহাড়ি অঞ্চলে এই গয়টার রোগটা বেশি দেখা যায়, তার কারণটা হচ্ছে সেখানে আয়োডিনের পরিমাণ কম এবং সেখানকার মাটি আম্লিক মাটিতে চাষ অতিরিক্ত ভালো হয় বলে এত কিছু কথা আমি এখানে বললাম। মাথা খারাপ করার কিছু নেই, কিছুটা বুঝতে পারলে খুবই ভালো, আর না বুঝতে পারলে কোনো ব্যাপার নেই। এটা বয়ঃসন্ধির চ্যাপ্টারটাতে যেটা রয়েছে থাইরয়েড গ্রন্থি, সেখানে এগুলো পড়া রয়েছে। এগুলো আশা করছি তোমাদের, যেহেতু ওগুলো ক্লাস চলছে, ওটা পড়ানো হয়তো হয়ে গেছে, তো এই কথাগুলো হয়তো তোমরা বুঝতে পারবে। যদি না বুঝতে পারো তবে আমাকে তুমি বলতে পারো, তোমরা অসুবিধা নেই। তোমরা আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে SMS করবে। কোনো রকম বিষয়ে বয়ঃসন্ধিকাল থেকে, কোনো গ্রন্থি থেকে কোনো রকম কোয়েশ্চেন যদি থাকে তো আমাকে বলতে পারো, কোনো অসুবিধা নেই, আমি চেষ্টা করব সেটাকে সলভ করে দেওয়ার। তাহলে এই হচ্ছে আমাদের মানে চা চাষ করার জন্য মানে উপযুক্ত একটা মাটি, যেটা 1000 থেকে 1500 মানে 2500 মিটার উঁচু এলাকায় পাহাড়ের গায়ে আম্লিক মাটিতে সাধারণত চা চাষটা হয়। এবং ভারতের বিশেষ চা পাওয়া যায় বিশেষ জায়গায়, তার মধ্যে দার্জিলিং এবং আসাম বলেছি, এবং নীলগিরি চা। এই তিনটা চা হচ্ছে অতিরিক্ত বিখ্যাত চা, দার্জিলিং চা, নীলগিরি চা এবং হচ্ছে আসাম চা। বোঝা গেল? এগুলো কিন্তু চায়ের প্রকারভেদ নয়, এগুলো মানে জায়গার ওপর ভিত্তি করে আসামের চাকে আসাম চা বলা হয়, দার্জিলিংয়ের চাকে দার্জিলিং চা বলা হয়। চায়ের প্রকারভেদ আরও অন্যান্য বিষয়ের ওপর ভিত্তি করে আরও অন্যান্য রকম প্রকারভেদ রয়েছে, এটা আমি পরবর্তীতে আলোচনা করব। এখন চলে যাব আমরা চায়ের গুণাগুণ। চায়ের গুণাগুণ সম্পর্কে বিস্তারিত মানে আমাদের টেক্সট বইটা যেটা রয়েছে, দেখো 217 নম্বর পেজ, 217 নম্বর পেজে চায়ের গুণাগুণ সব কিছু দেওয়া আছে। এর থেকে বাইরে আর কোনো গুণাগুণ আমি দেখতে পাচ্ছি না। খুব ভালোভাবে, খুব সুন্দরভাবে চায়ের গুণাগুণ আমাদের এখানে বইয়ে দেওয়া আছে খুব সুন্দরভাবে। সুতরাং আমরা বই থেকেই আমরা আলোচনা করি, তার লাইন বাই লাইন, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এবং তোমাদের পড়তেও সুবিধা হবে। তার জন্য বই থেকেই আমি চায়ের গুণাগুণগুলো আলোচনা করছি। তোমরা প্রত্যেকেই ভালো করে মনোযোগ দিয়ে বইটা খুলে দেখবে। তাছাড়াও তোমাদের স্ক্রিনে দেওয়া আছে, তোমরা দেখতে পারো, স্ক্রিন থেকেও ছবি আকারে নোটস দেওয়া আছে, বইয়ের ছবিটাই তুলে দেওয়া আছে। তোমরা বই দেখতে পারো বা স্ক্রিন থেকেও দেখতে পারো। স্ক্রিন থেকে যদি না বোঝা যায় ঠিকঠাক, তাহলে তোমরা বই ফলো করতে পারো।
দেখো প্রথমে চায়ের গুণাগুণ। চা পান করলে শরীরে উদ্দীপনা আসে, এর মূলে আছে চায়ে ক্যাফিনের উপস্থিতি। এই ক্যাফিন, ট্যানিন, তারপরে এই সমস্ত উপাদানগুলো হচ্ছে উদ্ভিদের নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থ। যেমন উদ্ভিদের কিছু কিছু রেচন পদার্থ রয়েছে নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থ, যেগুলো মানবদের ক্ষেত্রে বা মানবদেহে ভেষজ গুণ হিসাবে কাজ করে। যেমন তোমরা সিঙ্কোনা গাছ থেকে নাম শুনেছো, সিঙ্কোনা গাছ থেকে কুইনাইন পাওয়া যায়, সিঙ্কোনা গাছের ছাল থেকে। যেমন তোমরা অনেকে জানো যে সর্পগন্ধা গাছের মূল থেকে রেসারপিন পাওয়া যায়। এই রেসারপিন, কুইনাইন, ট্যানিন, মরফিন, ডাটোরিন, এই সমস্ত উপাদানগুলো হচ্ছে নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থ। এই নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থগুলো থেকে প্রচুর পরিমাণে মানে ওষুধ, আয়ুর্বেদিক মেডিসিন উৎপন্ন হয়। যেমন আমরা হয়তো ম্যালেরিয়া রোগের ওষুধ হিসাবে আমরা কুইনাইনকে ব্যবহার করি, যেমন রেসারপিনকে আমরা উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করি। সেই রকম একই রকমভাবে কফি মানে ট্যানিন, তারপরে ক্যাফিন, এই সমস্ত নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থগুলো থেকে আমরা এক্সট্রা এনার্জি পাই, এবং আমাদের শরীরের মধ্যে যে নার্ভ রয়েছে সেই নার্ভের ইম্পালসগুলোকে, উদ্দীপনাগুলোকে উদ্দীপ্ত করতে সাহায্য করে। এতে আমাদের মাথা সক্রিয় হয়ে ওঠে এবং আমাদের যে মাইন্ড সজাগ হয়ে ওঠে। তাহলে চা পান করলে শরীরে উদ্দীপনা আসে, এর মূলে মানে মেন কারণটা হচ্ছে এখানে ক্যাফিন রয়েছে, ট্যানিন রয়েছে এবং বিভিন্ন ধরনের নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থগুলো রয়েছে। এটাই হচ্ছে মেন কারণ। 2 নম্বর দেখো, চায়ে থাকে ফ্লেভোনয়েড, ট্যানিন, উদ্বায়ী তেল আর ভিটামিন বি কমপ্লেক্স, যা স্বাস্থ্যের পক্ষে ভালো। এতে বলার কিছু নেই। ট্যানিনও এক ধরনের রেচন পদার্থ, উদ্বায়ী তেল এক ধরনের চাকে পিষিয়ে এক ধরনের তেল পাওয়া হয়, সেটা হচ্ছে উদ্বায়ী তেল, মানে যার সেন্টটা জলীয় বাষ্পের মতো হয়ে উদ্বায়ী হয়ে যায়, উড়ে যায়, এবং সেখানে ভিটামিন বি কমপ্লেক্স থাকে। ভিটামিন বি কমপ্লেক্স বলে ভিটামিন B1, B2, B3, B5, B12 ইত্যাদি যে ভিটামিনগুলো রয়েছে সেই ভিটামিনগুলোর একটা কমপ্লেক্স রয়েছে, যেটা স্বাস্থ্যের পক্ষে আমাদের ভালো। আমরা প্রত্যেকে জানি যে প্লেগরা রোগ, বেরি রোগ, এই সমস্ত রোগগুলোর জন্য এই ভিটামিনগুলো কাজ করে, তোমরা ক্লাস 7-এ পড়েছো। তাহলে এই ভিটামিন বি কমপ্লেক্স এ যা কাজ, বা ভিটামিন B1, B2, B3, B5 এর যে কাজ, এই সমস্ত কাজগুলো সাধারণত এই চা করে থাকে। 3 নম্বর, চায়ে উপস্থিত পলিফেনল। রক্তে পলিফেনল এক ধরনের জৈব উপাদান চায়ের মধ্যে থাকে। তো এই পলিফেনল রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে এবং এছাড়া উচ্চ রক্তচাপ, হেপাটাইটিস সারাতেও সাহায্য করে। তাছাড়া দেখো 4 নম্বর, চায়ের প্যান্থোটেনিক অ্যাসিড, ক্যাফিন ও থিওফাইলিন স্নায়ুকে উদ্দীপিত করে এবং হৃৎপিণ্ডকে ভালো রাখে। এই সমস্ত যৌগগুলোর নাম, এগুলো জৈব যৌগ, এগুলোকে ব্যাখ্যা করা যায় না, এগুলোর নাম, এগুলো নাউন, সুতরাং এগুলোকে মুখস্থ করতে হবে। এই সমস্ত অ্যাসিডগুলো বোঝা গেল। এই সমস্ত অ্যাসিডগুলো বা এই সমস্ত জৈব যৌগগুলোর নাম তোমাদেরকে মুখস্থ করতে হবে, কারণ এগুলো নাউন, এগুলো নাম দেওয়া হয়েছে, এগুলোর ব্যাখ্যা অনেক বড়, এই রাসায়নিক গঠন অনুযায়ী এদের নামগুলো করা হয়েছে, সুতরাং অতগুলো ব্যাখ্যা করা তোমাদের পক্ষে খুবই কষ্টকর হয়ে যাবে বা তোমরা বুঝতে পারবে না, তার জন্য এগুলো বলা হয় না, এগুলো তোমরা মুখস্থ করবে নামগুলো। তাছাড়া রয়েছে 5 নম্বর, দেখো চায়ে বেশি পরিমাণে থাকে ফ্লুরাইড। আমরা প্রত্যেকে জানি যে আমাদের দাঁতে এনামেল থাকে। এনামেলটা হচ্ছে সবচেয়ে কঠিন, আমাদের দেহের মধ্যে সবচেয়ে কঠিন একটা অঙ্গ, দাঁত, অস্থি। কঠিন মানে সবথেকে শক্ত উপাদান হচ্ছে আমাদের দাঁত। দাঁত তৈরি হয় এনামেল দ্বারা, এবং এনামেলের সেখানে দাঁতে থাকে ফ্লুরাইড, ক্লোরিন, ফ্লুরিন, এই সমস্ত যে উপাদানগুলো থাকে, ব্রোমিন, এই সমস্ত উপাদানগুলোর মধ্যে ফ্লুরিন বা ফ্লুরাইড যেটা থাকে সেটা আমাদের দাঁতের গঠনে সাহায্য করে। ফ্লুরাইডের পরিমাণ যার ঠিকঠাক থাকবে সে দাঁত ঠিকঠাক কাজ করবে। হ্যাঁ, ফ্লুরাইডের পরিমাণ যদি ঠিকঠাক না থাকে দাঁত ভঙ্গুর হয়ে যাবে, দাঁত ফাঁকা হয়ে যাবে, দাঁত দিয়ে রক্ত বেরোবে। ফ্লোরোসিস বলে এক ধরনের রোগ হয়, ফ্লুরাইডের অভাবে যে রোগটা হয় সেই রোগটা হচ্ছে ফ্লোরোসিস। তো এই ফ্লোরোসিস রোগের হাত থেকে এই চা আমাদের রক্ষা করে। তার কারণটা হচ্ছে চায়ে প্রচুর পরিমাণে ফ্লুরাইড যৌগ থাকে, যা দাঁতের ক্ষয় রোধে কাজ করে। ক্ষয় মানে ভেঙে যাওয়া, ভঙ্গুরতা হয়ে যাওয়া, ক্ষয়ে যাওয়া, পোকা লেগে যাওয়া, এই সমস্ত কাজগুলো থেকে রক্ষা করে থাকে এই চা। 6 নম্বর, কালো চায়ে প্রচুর পরিমাণে ভিটামিন বি কমপ্লেক্স আর ফলিক অ্যাসিড থাকে। এটা ফলিক অ্যাসিড। এদের প্রদাহ প্রতিরোধী আর ক্যান্সার প্রতিরোধী ভূমিকা রয়েছে। প্রদাহ মানে ব্যথা, জ্বালা। আমাদের কোনো জায়গায় হয়তো ব্যথা হচ্ছে, কোনো দাঁতে ব্যথা হচ্ছে, বা আমাদের কোথাও হয়তো পেটে ব্যথা হচ্ছে, বা মাথা ব্যথা হচ্ছে, বা অন্যান্য যে প্রদাহজনিত যে সমস্ত কাজগুলো, সেই কাজগুলো প্রদাহ রোধ করতে সাহায্য করে এই চা। এবং
ক্যান্সার প্রতিরোধী ভূমিকা রয়েছে। আমাদের বিভিন্ন জায়গায়, আমাদের বিভিন্ন অঙ্গে ক্যান্সার হতে পারে এবং ক্যান্সার প্রতিরোধী ব্যবস্থা এই চা করে থাকে। যদি চা নিয়মিতভাবে, অতিরিক্ত খাওয়া কোনো কিছুই ভালো নয়, তবে নিয়মিতভাবে চা খেলে অল্প অল্প করে আমাদের স্বাভাবিক শরীর ঠিক থাকবে। 7 নম্বর দেখো, সবুজ চায়ে ভিটামিন কে থাকে। ভিটামিন কে আমরা জানি যে ভিটামিন কে হচ্ছে অ্যান্টি হেমারেজিক, মানে একটা রাসায়নিক অ্যান্টি হেমারেজিক ফ্যাক্টর বলা হয় ভিটামিন কে কে। অ্যান্টি হেমারেজিক ফ্যাক্টর মানে হচ্ছে হেপারিনের ক্রিয়াকে বিনষ্ট করে। হেপারিন আমাদের রক্তের মধ্যে থাকে এক ধরনের যৌগ। হেপারিন আমাদের রক্তের মধ্যে থাকে এক ধরনের যৌগ, যে যৌগটার মেন কারণটা হচ্ছে রক্তকে জমাট বাঁধতে না দেওয়া। তাহলে আমরা প্রত্যেকেই জানি যে আমাদের দেহের মধ্যে রক্ত রয়েছে এবং রক্তটা অনায়াসে রক্ত বাহ দিয়ে, ধমনী শিরা দিয়ে প্রতিনিয়তই চলাচল করছে, কিন্তু কখনোই রক্ত জমাট বাঁধছে না আমাদের শরীরের মধ্যে। যখনই কোনো একটা জায়গায় কেটে যাচ্ছে, কেটে গেলেই সেখান দিয়ে রক্ত বেরোতে শুরু করছে এবং কিছুক্ষণ পর দেখা যাচ্ছে যে সেই রক্তটা বাইরে, যে রক্তটা পড়ে যাচ্ছে সেই রক্তরও জমাট বেঁধে যাচ্ছে এবং যে জায়গাটা কেটে গেছে সেই জায়গাটাও দেখি যে অনেক সময় রক্তটা জমাট বেঁধে যাচ্ছে, তাই তো? তাহলে এই যে রক্তটা জমাট বেঁধে যাওয়ার মেন কারণটা হচ্ছে হেপারিনের কাজ যখন নষ্ট হয়ে যাবে, বিনষ্ট হয়ে যাবে, তখন রক্তটা জমাট বাঁধবে। তাহলে আমাদের ধমনী শিরার মধ্যে রক্ত জমাট বাঁধে না, তার কারণ হচ্ছে রক্তের মধ্যে থাকে হেপারিন নামক এক ধরনের যৌগ, এক ধরনের রাসায়নিক পদার্থ, যে পদার্থের মেন কারণটা হচ্ছে রক্তকে জমাট বাঁধতে না দেওয়া। আর ভিটামিন কে এর কাজ হচ্ছে ওই হেপারিনের কাজকে নষ্ট করা। তাহলে হেপারিনের কাজ যদি নষ্ট হয়ে যায় তাহলে কি হবে? রক্ত জমাট বাঁধবে। তাহলে এটা নয় যে রক্তবাহের মধ্যে ভিটামিন কে গিয়ে কাজ করে। যদি কোনো জায়গায় কেটে যায় তখন ভিটামিন কে অ্যাক্টিভ হয় এবং অ্যাক্টিভ হয়ে সেই জায়গাটাতে রক্তক্ষরণ বন্ধ করা, সেই জায়গায় হেপারিনের কাজকে নষ্ট করে দিয়ে সেই রক্তটাকে জমাট বাঁধতে সাহায্য করে। ভিটামিন কে এর কাজ আমরা বুঝতে পারলাম যে সবুজ চায়ে থাকে ভিটামিন কে, যা শরীরের ভিতরে মানে হওয়া রক্তক্ষরণ ও রিউম্যাটিক প্রদাহ, রিউম্যাটিক বলতে আমাদের গাঁট, আমাদের গাঁট বলতে যে গিঁটগুলো রয়েছে আমাদের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের যে জয়েন্ট, সেই জয়েন্টকে বলা হয় রিউম্যাটিক। তো এই জয়েন্টে প্রদাহ বা ব্যথা, এটাকে নিয়মিতভাবে এবং হার্ট অ্যাটাক হতে বাধা দিতে সাহায্য করে এই ভিটামিন কে, যা চায়ে থাকে এবং চা সাধারণত এই কাজগুলো করে থাকে। বোঝা গেল? তা এই হচ্ছে চায়ের গুণাগুণ, পুষ্টিকর গুণাগুণ। তোমরা প্রত্যেকটি গুণাগুণ খুব ভালোভাবে মুখস্থ করবে। এখানে 7টি গুণাগুণ দেওয়া আছে। যদি 3 মার্কের গুণাগুণ আসে তবে তোমরা 6টি থেকে 7টি লেখার চেষ্টা করবে। যদি 2 মার্কের আসে তবে তোমরা 3টি থেকে 4টি বা 5টি তোমরা ম্যাক্সিমাম লিখতে পারো। এই হিসাবে তোমরা এটা একটা কোশ্চিন, ভালো জিনিস। তার মধ্যে এখানে মানে প্রচুর পরিমাণে শর্ট কোশ্চেন হতে পারে, যেমন চা গাছ থেকে পাওয়া যায় এক ধরনের মানে রেচন পদার্থের নাম, ক্যাফিন, ট্যানিন ইত্যাদি। তাছাড়া দাঁতে কীরকম ভূমিকা পালন করে 2 মার্কে দিয়ে দিল, চা কীভাবে দাঁতের ভূমিকা পালন করে, বা ভিটামিন কে বা রক্তক্ষরণে কীভাবে সহযোগিতা করে চা, এরকমভাবে কোশ্চেন হতে পারে, বিভিন্ন রকমভাবে কোশ্চেন হতে পারে। তবে প্রধানত কোশ্চেন এখান থেকে আসে যে চায়ের গুণাগুণ, পুষ্টিকর গুণাগুণগুলো আলোচনা করো বা লেখো। 2 মার্কে দিতে পারে, 3 মার্কে দিতে পারে। তোমরা রেফারেন্স বই ফলো করবে, এটা পয়েন্ট করে লিখতে পারো, বা নর্মালি যেমন রোমান হরফে 1 2 3 4 করে দেওয়া আছে সেভাবেই লিখতে পারো, কোনো অসুবিধা নেই। যে যেমনভাবে যার নিজের অ্যাক্টিভিটির, তার ক্রিয়েটিভিটির ওপর ডিপেন্ড করে তোমরা এটা আলোচনা করে নেবে। চলে যাও আমরা নেক্সট আলোচ্য বিষয়। তাহলে এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে চা গাছের প্রকারভেদ সম্পর্কে আমরা আলোচনা করব। তো বিভিন্ন উদ্ভিদ বিজ্ঞানীরা চা গাছ সম্পর্কে কিছু আলোচনা করেছে। আমাদের চা গাছের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ক্যামেলিয়া সাইনেনসিস। তোমাদের বইয়ে উল্লেখ আছে, ক্যামেলিয়া কথাটা উল্লেখ আছে, কিন্তু আমরা যে সমস্ত চা গাছের কথা বা চা গাছের যে সমস্ত প্রজাতির চা গাছ আমরা চাষ করি আমাদের ভারতবর্ষে, সে সমস্ত চা গাছের প্রজাতির নাম হচ্ছে বা সেটার বিজ্ঞানসম্মত নাম হচ্ছে ক্যামেলিয়া সাইনেনসিস। ক্যামেলিয়া সাইনেনসিস, ক্যামেলিয়া সাইনেনসিস, দুটো আলাদা শব্দ, একটা ক্যামেলিয়া, একটা সাইনেনসিস। তো এই সমস্ত চায়ের এবার এই প্রজাতি ক্যামেলিয়া সাইনেনসিস প্রজাতির 3 ধরনের চা গাছ সম্পর্কে বিজ্ঞানীরা বলেছেন। তো 3 ধরনের চা হচ্ছে আসামজাত চা, চীনাজাত চা মানে চীনাজাত, আসামিজাত এবং কম্বোট জাতীয় শঙ্করজাত, এই 3 ধরনের চায়ের কথা বলা হয়েছে। তবে আসামি চা এবং চীনা চা এই দুটো প্রজাতির চাকেই সাধারণত, এই দুটো প্রজাতির চা গাছকেই সাধারণত মানে বেশিরভাগ মানে ধরা হয়। তবে এখানে খুব সহজে চা গাছকে তোমরা চিনতে পারবে না, যে বা আপেক্ষিক দৃষ্টিতে সাধারণত বোঝা যায় না যে কোনটা আসামিজাত চা এবং কোনটা চীনাজাত চা। তবে চীনাজাত চা এবং আসামিজাত চা এই দুটো চায়ের মানে প্রাচুর্যতাই বেশি।
এবার আমরা চলে যাব যে বংশবিস্তার সম্পর্কে, যে বংশবিস্তার কীরকম পদ্ধতিতে চা গাছকে বংশবিস্তার করা হয় বা চা গাছ কীভাবে চাষ করা হয় বা বংশবিস্তার করা হয়। দুটো পদ্ধতিতে মানে চা গাছের বংশবিস্তার করা হয়ে থাকে। একটা হচ্ছে বীজ থেকে চা গাছের বংশবিস্তার, আর একটা হচ্ছে অঙ্গজ বংশবিস্তার। তোমরা অঙ্গজ বংশবিস্তার মানে এর আগে আম গাছের ক্লাসটাতে, আম চাষের ক্লাসটাতে তোমাদেরকে বলেছিলাম যে অঙ্গজ বংশবিস্তার বলতে কোনো একটা নির্দিষ্ট উদ্ভিদের প্রজাতির কোনো একটা উদ্ভিদের কোনো একটা নির্দিষ্ট অঙ্গকে কেটে নিয়ে ওখান থেকে নতুন করে চারা গাছ তৈরি করা, তার মানে সেটা অঙ্গজ বংশবিস্তার। এটা সম্পর্কে তোমাদেরকে বলেছিলাম। তো সেম একই রকমভাবে চা গাছের বংশবিস্তার পদ্ধতিতে বা চা গাছের নতুন করে চারা গাছ তৈরি করতে গেলে দুই রকম পদ্ধতি ব্যবহার করা হয়। একটা সরাসরি চা গাছের যে বীজ, চা পাতা যে বীজ হয়, সেই চা গাছের বীজ থেকে সরাসরি চারা গাছ তৈরি করা হয়ে থাকে। আর আরও একটি পদ্ধতি হচ্ছে যেটা সরাসরি চা গাছের কোনো একটা নির্দিষ্ট অঙ্গ থেকে অঙ্গকে কেটে নিয়ে নতুন করে চারা গাছ তৈরি করা যেতে পারে। এই দুটো পদ্ধতিতে চা গাছ তৈরি করা হয়, চা গাছের বংশবিস্তার করা হয়ে থাকে। প্রথমত যেটা বলছি সেটা হচ্ছে বীজ থেকে। প্রথমত কী করা হয়, বীজ থেকে হয়। চা গাছের বীজ হয় এবং সেই বীজকে প্রথমত আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে প্রতিটা ধান বা ধানের মতো যেমনটা, যে সেই বীজটা সতেজ আছে কিনা, সুস্বাস্থ্যবান আছে কিনা বা সতেজ বীজ কিনা, সেটা আগে ট্রাই করে নিতে হবে, আগে চেক করে নিতে হবে। তবে এর চেক করার পদ্ধতিটা অপেক্ষাকৃত আলাদা। সতেজ চা গাছের পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় যে কোন বীজগুলো সতেজ এবং কোন বীজগুলো অপেক্ষাকৃত দুর্বল। তবে আমরা সতেজ চা গাছের চারাগুলো নেব, মানে বীজগুলো নেব। বীজগুলো নেওয়ার পরে আমরা অনেকেই হয়তো ফুলকপি বাঁধাকপি চাষ অনেকে হয়তো দেখেছে। তো সেম একই রকমভাবে তো ফুলকপি বা বাঁধাকপির পাওয়া যায়, মানে বীজ পাওয়া যায় বাজারে কিনতে, এবং বীজটাকে নিয়ে আসার পরে ওই জমিতে কি করা হয়, আগে মাটিকে তৈরি করা হয়। মাটিকে খুব নরমভাবে হাত দিয়ে ঘষে 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 মাটিটাকে নরম করা হয় যাতে কোনো রকম ঢিল না থাকে। দিয়ে যেমনটা বেড তৈরি করা হয়, বেড বিছানা, সেরকম মাটিকে উঁচু করে একটা বেড তৈরি করা হয় লম্বা করে। সাধারণত ওটাকে আমরা মানে গ্রাম্য ভাষায় বিট বলে অনেকেই, যে বিট তৈরি, কবির বিট বা কবির বেডও অনেকেই বলে। সাধারণত আমাদের আঞ্চলিক ভাষায় বা আমাদের এলাকায় মানে আমি দেখেছি বা আমি শুনেছি যে বিট বলা হয়। মানে মাটিকে উঁচু করে সমান্তর মাটিকে খুব নরম করে দেওয়া হলো, সমান করে দেওয়া হলো, ঝাড়ু দিয়ে দেওয়া হলো। তারপরে সুন্দর করে দুটো মানে বাঁশের যে কঞ্চি বা সেই যে বাতি যেটাকে আমরা সাধারণত বলি, ফাটানো বাঁশের অংশটুকু, সেটাকে সুন্দর করে এইভাবে গোল করে দেওয়া হয় এবং ওর ওপরে একটা প্লাস্টিক দেওয়া থাকে যাতে ঝড় বৃষ্টি রৌদ্র হাত থেকে বাঁচানো যায়, তার জন্য ওপরে একটা প্লাস্টিক দেওয়া থাকে। সেম একই রকমভাবে এই চা গাছের বীজ থেকে যদি চারা গাছ তৈরি করতে হয় তাহলে একই রকমভাবে এখানে মানে একই রকম প্রসেসে চারা গাছ তৈরি করা হয়। যেমন ওখানে মাটির ক্ষেত্রে মাটির বেড তৈরি করা হয়, সেম এখানে একই রকমভাবে সেখানে বেডটা তৈরি করা হয়, কিন্তু এখানে হচ্ছে বালির বেড, যে বেডটাকে বলা হয় স্যান্ড বেড। কী বলা হয়, স্যান্ড বেড, বালির বেড। বালিকে উঁচু করে মোটামুটি উঁচু করে সমান করে রেখে দেওয়া হলো। তারপরে বালিকে আঙুল দিয়ে দিয়ে ছিদ্র করে 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 সেই সমস্ত ছিদ্রতে বা সমস্ত গর্ততে একটা করে চা গাছের যে বীজ, সেই বীজটাকে ফেলে দেওয়া হলো। তারপরে ওটাকে বরাবর করে দেওয়া হলো। এতে কী হয়, বালিতে কেন হয়, তার কারণ হচ্ছে বালি অত্যন্ত গরম হয়, তাপ শোষণ করতে পারে, তাপ শোষণ করে অতিরিক্ত গরম থাকে এবং এই বীজের অঙ্কুরিত হতে গেলে তাপের প্রয়োজন হয়, ওই জন্য বালিতে এটা তৈরি করা হয়। বোঝা গেল? এবং অঙ্কুরোদ্গম ঘটানো হয় বীজটাকে বালির মধ্যে। এবার যখন বালির মধ্যে বীজটা অঙ্কুরোদ্গম হয়ে গেল, অঙ্কুরিত হয়ে গেল, তখন এই অঙ্কুরিত বীজটাকে তুলে নেওয়ার পরে আমরা প্রত্যেকে হয়তো দেখি চারা গাছ তৈরি করতে একটা মানে পলিথিনের একটা ক্যারি ব্যাগ, তার মধ্যে মাটি, এবং মাটির মধ্যে চারা গাছটা বড় হচ্ছে এবং সেই মাটি সহ ক্যারি ব্যাগটিকে আমরা বিভিন্ন জায়গায় স্থানান্তরিত করতে পারি। তো যখন এই স্যান্ডবেডে যখন বীজগুলো, চা গাছের বীজগুলো যখন অঙ্কুরিত হয়ে যায়, তো সেই অঙ্কুরিত বীজগুলোকে পলিথিনের ক্যারি ব্যাগে, মাটি সহ পলিথিনের ক্যারি ব্যাগে মানে স্থানান্তর করা হয় এবং সেই ক্যারি ব্যাগে নতুন করে কী করা হয় তোমরা ভিডিওতে দেখতে পাবে আশা করছি। মানে ক্লাসে স্ক্রিনে যে ভিডিও দেওয়া থাকবে সেই ভিডিওতে তোমরা অবশ্যই দেখতে পাবে যে কীভাবে তারা স্থানান্তরিত করছে এবং কীভাবে পলিথিনের ক্যারি ব্যাগে বা পলিথিনে কীভাবে চারা গাছটাকে মানে মানুষ করা হচ্ছে বা কীভাবে তৈরি করা হচ্ছে। এবং পলিথিনের ব্যাগগুলো একটা উঁচু জায়গায় রাখতে হবে যাতে কোনো রকম জল গিয়ে সেখানে না জমে, সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং জল নিকাশের উপযুক্ত ব্যবস্থা থাকতে হবে সেই জমিতে, এবং যাতে চারা গাছের ওপরে যখন অঙ্কুরিত বীজগুলো যখন অঙ্কুরিত হয়ে গেল তখন তার ওপরে যাতে কোনো রকম মানে অতিরিক্ত রোদ যাতে না পড়ে, তার জন্য ওপরে শামিয়ানা, যেটাকে বলা হয় কাপড় দিয়ে বা প্লাস্টিক দিয়ে ওপরে প্যান্ডেলের মতো করে রাখতে হবে যাতে সরাসরি রৌদ্রটা সেই চারা গাছের ওপরে না পড়ে। এবং ছায়া দেওয়ার ব্যবস্থা করতে হবে। এবং 15 থেকে 18 মাস পরে, 15 থেকে 18 মাস মানে ভেবে নাও তুমি 1.5 বছর, এক থেকে 1.5 বছর পরে চারা গাছগুলো অন্য জায়গায় স্থানান্তরের জন্য প্রস্তুত হয়ে যায়। অন্য জায়গায় বলতে যে এখানে চায়ের জমি, যে জমিতে আমরা চা গাছ লাগাবো সেই জায়গাতে স্থানান্তরিত করার মতো সময় বা বয়স হয়ে যায় বা তৈরি হয়ে যায়।
তাহলে এটা একটা পদ্ধতি, যে পদ্ধতিতে মানে বীজ থেকে তৈরি করা হয় বংশবিস্তার পদ্ধতি, বীজ থেকে। হ্যাঁ, এবং আরও একটা পদ্ধতি যেটা অঙ্গজ বংশবিস্তার। একই রকমভাবে তোমরা ছবিতে পেজ নাম্বার 218 নম্বর পেজ দেখতে পাচ্ছ, একটা ছবি দেওয়া আছে চায়ের। দেখো একটা কাণ্ড, চা গাছের একটা অংশ, কাণ্ড একটা বেশ লম্বা দেখা যাচ্ছে। তার মানে এটা একটা, আমি কাণ্ড ধরে নিচ্ছি যে এটা একটা কাণ্ড, এটা একটা পাতা, এখান থেকে একটা পাতা রয়েছে, আরও নিচে এখান থেকে একটা পাতা রয়েছে। তাহলে এটা হচ্ছে আমরা বাঁশের দেখব যে জায়গাগুলো, বাঁশে অনেকগুলো গিঁট থাকে, অনেকগুলো মানে যে জায়গাগুলো থেকে কঞ্চি তৈরি হয়, তো ওই গিঁটগুলোকে বলা হয় পর্ব। তোমরা ক্লাস 7-এ পড়েছো কাণ্ডের বিভিন্ন অংশ, পর্ব, পর্ব মধ্য পড়েছো না, কাক্ষিক মুকুল, অগ্রমুকুল, বিভিন্ন অংশ। তাহলে পর্ব কোনগুলো আমরা জানি, যে শাখার বা কাণ্ডের যে সমস্ত অংশ থেকে শাখার প্রশাখা তৈরি হয় সেগুলো হচ্ছে পর্ব। আবার কিছুটা জায়গা গ্যাপ দিয়ে আবার অন্য জায়গা থেকে আবার শাখা প্রশাখা তৈরি হয়েছে, সেটা একটা পর্ব। তাহলে দুটো পর্বের মধ্যবর্তী অংশটা কি, পর্ব মধ্য। তাহলে এটা আমাদের জানতে হবে যে পর্ব এবং পর্ব মধ্যটা কি। অঙ্গজ বংশ বিস্তার পদ্ধতিতে এটা প্রতিটা পর্ব থেকে কাটা হবে, কিন্তু পর্ব থেকে কেটে নেওয়া হয় শাখা অঙ্গজ বিস্তারের জন্য ব্যবহার করা হয়ে থাকে। পর্ব থেকে কেটে প্রতিটা পর্বে একটা করে পাতা থাকে। তাহলে কেমন হচ্ছে যে এটা একটা পাতা, এটা হচ্ছে কাণ্ড, এটা একটা পর্ব, ঠিক আছে। ঠিক পর্বের ওপরে এই অংশটা কেটে নিলাম, এই অংশ কেটে নিলে পাতাটা নিচের পর্বের সঙ্গে যুক্ত থাকলো, তাই তো। তাহলে নিচেও আরও একটা পাতা রয়েছে, এখানে ধরো একটা পাতা রয়েছে, তাহলে এটা একটা পর্ব, ঠিক পর্বের ওপরে কেটে নিলাম। তাহলে এই অংশটুকু, পর্বের মধ্যের অংশটুকু এবং একটা পাতা, এই অংশটুকু থাকলো আলাদা হয়ে। তো এরকম করে এরকমভাবে অনেকগুলো কাটা হয় একটা সতেজ কাণ্ড থেকে। এবার চা গাছের যে চা গাছগুলো থেকে, বা যে চা গাছের যে গাছগুলো থেকে মানে পাতা তোলা হয় না, অনেক দিন ধরে তোলা হয়নি, তাহলে কাণ্ড অনেক বড় হয়ে যাবে। সেই অনেক বড় হয়ে যাওয়া কাণ্ডকে সিলেক্ট করতে হবে। কাণ্ডকে সিলেক্ট করে নেওয়ার পরে এই পর্ব মধ্য থেকে বা পর্ব থেকে একটা করে পাতাগুলো কেটে নিতে হবে, কাটা নেওয়া হবে। এবং কেটে নেওয়ার পরে এই সাধারণত সকালে এবং সন্ধ্যাবেলায় এই কাজটা করা হয়ে থাকে। সাধারণত 3 থেকে 4 সেন্টিমিটার লম্বা শাখা কাটা হয়, যাতে প্রতিটি কাতে মানে একটা করে কাণ্ড থাকে, মানে একটা পর্ব থাকে এবং একটা করে পাতা থাকে এবং একটা কাক্ষিক মুকুল থাকে, এরকম অংশ আছে। এই কেটে নেওয়া শাখাগুলোকে এরপর নার্সারি বাগিচায় কেটে নেওয়া যে অংশগুলো তোমরা ছবিতে ভিডিওতে দেখতে পাবে, তাহলে সেই নার্সারি বাগিচায় ক্যারি ব্যাগে, পলিথিনের ক্যারি ব্যাগে একটা করে রোপণ করা হবে, স্থানান্তরিত করা হবে। এবং সামিয়ানার প্যান্ডেল, ওপরে প্যান্ডেল থাকবে যাতে রৌদ্র সরাসরি না লাগে, তার জন্য একটা ওপরে প্যান্ডেল থাকবে যাতে সুন্দরভাবে মানে সূর্যের আলো সরাসরি সেই গাছে না লাগে, এবং সেখানে সামিয়ানা বা প্যান্ডেল খাটিয়ে রাখা হবে। এবং কিছুদিন পর, মোটামুটি 12 থেকে 18 মাস পর, মোটামুটি 1 থেকে 1.5 বছর পরে, তখন সেইগুলো জমিতে লাগানোর মতো উপযোগী হয়ে যায়। তাহলে এই দুটো পদ্ধতিতে চারা গাছ তৈরি করা হয়, একটা বীজ থেকে এবং একটা অঙ্গজ বিস্তার পদ্ধতি। এই দুটো পদ্ধতির মাধ্যমে কি করা হয় না, তো চারা গাছ তৈরি করা হয়ে থাকে। কার? চা গাছের ক্যামেলিয়া সাইনেনসিসের। এবার আমরা চলে যাব চা চাষের পদ্ধতি, কোন পদ্ধতিতে চা চাষ করা হয়ে থাকে, চা চাষের পদ্ধতি সম্পর্কে আলোচনা করব এবং তার সাথে চায়ের কয়েক ধরনের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করব। বেশ, তাহলেই হয়ে যাবে আজকের আলোচ্য বিষয় বা আজকের ক্লাস কমপ্লিট। বোঝা গেল? চলে আসি আজকে আমাদের চা চাষের। তাহলে দেখো, প্রত্যেকেই যে চা চাষের পদ্ধতি সম্পর্কে আমরা আলোচনা করি, যে চা চাষের পদ্ধতি, আমরা প্রতিটা পদ্ধতি সম্পর্কে আমরা আলোচনা করেছি। ধান চাষের পদ্ধতি এবং আম চাষের পদ্ধতি সম্পর্কে আমরা আলোচনা করেছি। আজকে এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে চা চাষের পদ্ধতি সম্পর্কে। দেখো, কয়েকটা পয়েন্ট আমরা এদিকে উল্লেখ করেছি, যেমন চাষের ধাপ, জমি তৈরি করা, তার মানে চারা গাছ রোপণ করা, ছায়ার ব্যবস্থা করা, আগাছা দমন, সার প্রয়োগ, জলসেচ, ফসল তোলা, চা পাতা তৈরি, চায়ের গুণাগুণ পরীক্ষা, এই সমস্ত কাজগুলো হচ্ছে এগ্রিকালচারাল প্র্যাকটিসেস। একজন কৃষককে কোনো ফসল চাষ করতে গেলে এই সমস্ত কাজগুলো করতে হয়, এইগুলোকে বলা হয় এগ্রিকালচারাল প্র্যাকটিসেস বা কৃষিকাজ। তাহলে চা চাষের পদ্ধতিতে এই কাজগুলো করতে হবে, তার মানে এই কাজগুলো হচ্ছে এগ্রিকালচারাল প্র্যাকটিসেসের মধ্যে। প্রথমে তো কী করতে হবে, আমাদের তো বীজ তৈরি করা বা বীজ থেকে চারা গাছ বা অঙ্গজ বিস্তার পদ্ধতিতে চা গাছের চারা গাছ তৈরি করার পদ্ধতি মোটামুটি আমরা প্রত্যেকে জানলাম। তাই চা গাছের চারা তৈরি হয়ে আছে, এখন আমরা চা গাছটাকে রোপণ করব। তার জন্য যে জায়গাতে বা যে জমিতে আমরা চা গাছ লাগাবো সেই জমিটাকে তৈরি করতে হবে। তাহলে প্রথমত জমি তৈরি করতে হবে। তাহলে যে জমিতে জল দাঁড়ায় না, উঁচু থেকে ঢালু মানে ঢালযুক্ত জমি, যে জমিগুলো রয়েছে সেই জমিগুলো আমরা নির্বাচন করব চা চাষের জন্য। নির্বাচন করার পরে আমরা সেই জমিতে যদি কোনো রকম উদ্ভিদ বা কোনো রকম গাছপালা থাকে, তাহলে সেই গাছগুলোকে, সম্পূর্ণ গাছগুলোকে উপড়ে ফেলতে হবে শিকড় সহ।
শিকড় সহ যদি উপরে না ফেলি তাহলে সেই শিকড়ে থাকা বিভিন্ন ধরনের রোগ জীবাণু সেই পরবর্তীতে চা গাছের ক্ষতি করতে পারে বলে মনে করা হয়। তার জন্য কোনো যদি উদ্ভিদ বা কোনো যদি গাছ সেখানে জন্মায় তাহলে সেইটাকে পুরোপুরি শিকড় সহ সেই গাছটাকে তুলে ফেলতে হবে বা উপড়ে ফেলতে হবে। বুঝা গেল। তারপর দেখতে হবে অন্তত 45 সেন্টিমিটার গভীরতা যুক্ত বিভিন্ন যন্ত্র, কাল্টিভেটর বা বিভিন্ন ধরনের রোটার বা বিভিন্ন ধরনের পাওয়ার টিলার দিয়ে আমরা জমিটাকে চাষ করব, যাতে 45 সেন্টিমিটার গভীর থাকে, গভীর মাটিকে আলগা করতে পারে। তারপরে সেই জমিতে সেই চাষ করার পরে সেখানে বিভিন্ন ধরনের ঘাস জাতীয় উদ্ভিদ, যেমন গুয়েটেমালা ঘাস, সিট্রোনেলা ঘাস, তারপরে ক্রোটালারিয়াস ঘাস, এই সমস্ত ঘাসগুলো বা অন্যান্য কিছু উদ্ভিদের চাষ করা হয়, সেখানে আমরা চাষ করলাম। তাহলে অন্যান্য উদ্ভিদের আমরা এই সমস্ত ঘাস জাতীয় উদ্ভিদ ছাড়া অন্যান্য যদি উদ্ভিদ কোনো থাকে তাহলে সেগুলোকে তুলে ফেলার পর চাষ করলাম। চাষ করার পরে আবার এই ঘাসগুলো আমরা লাগাচ্ছি। তার কারণটা হচ্ছে এই জাতীয় ঘাসগুলো মাটির উর্বরতা বৃদ্ধি করতে সাহায্য করে, মাটির গুণগত মান উন্নয়ন করতে সাহায্য করে, এবং এর মধ্যে থাকা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া, বিভিন্ন ধরনের উপকারী ব্যাকটেরিয়া এরা কী করে, তো মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে। তার সাথে সাথে NPK সার, নাইট্রোজেন, পটাশিয়াম এবং ফসফরাস জাতীয় জৈব সার, অজৈব সার সেখানে দেওয়া হয়। এরা কী করে, মাটির গুণগত মান বৃদ্ধিতে সাহায্য করে, হ্যাঁ, এবং বহু রোগ সৃষ্টিকারী জীবাণুকে মেরে ফেলতে সাহায্য করে। তার জন্য এরপর উদ্ভিদগুলোকে তারপর কিছুদিন পরে সেই ঘাসগুলোকে কেটে ফেলে দিয়ে বা সেই ঘাসগুলোকে তুলে ফেলে দিয়ে আবার সেখানে নতুন করে তখন চারা গাছ লাগানো যেতে পারে। 2 নম্বর পয়েন্ট, চারা গাছ রোপণ। চারা গাছ রোপণ করতে গেলে দেখো, প্রথমত 1 সপ্তাহ আগে, চারা গাছ রোপণ করার 1 সপ্তাহ আগে গর্ত করতে হবে। চারা গাছ রোপণ করার জন্য প্রথমে গর্ত করে নিতে হবে। মোটামুটি গর্তটা করে নেওয়ার পরে 1 সপ্তাহ আগে গর্ত করে নিতে হবে। গর্ত করে নেওয়ার পরে সেই গর্তে জমির ওপরের মাটি দিয়ে সেই গর্তটাকে বন্ধ করতে হবে। বা বন্ধ করার পরে 12 থেকে 18 মাসের যে চারা গাছগুলো আমরা তৈরি করেছিলাম সেই চারা গাছগুলো সেই জমিতে রোপণ করে দিতে হবে। এবং রোপণ করার পরে সেই চারা গাছের গোড়ায় যাতে ভেজা পাতা বা খড় কুটো যাতে ভেজা যাতে একটু রসটা বেশি পরিমাণে থাকে, অপেক্ষাকৃত বেশি, এবং ভেজা খড়, ভেজা চটের বস্তা হতে পারে বা ভেজা পাতা হতে পারে, সেগুলো সেই গাছের গোড়ায় রাখা হয়ে থাকে, যেটাকে বলা হয় মালচিং। কী বলা হয়? মালচিং বলা হয়। 3 নম্বর, চারা গাছ লাগানোর পরে একটা উল্লেখযোগ্য বিষয়, চা বাগানে তোমরা প্রত্যেকে হয়তো চা বাগানের ছবি দেখবে, যে চা বাগানের সাথে সাথে অনেক ছোটো ছোটো চা বাগানের জমিতে দেখবে অনেক বড় বড় লম্বা কিছু গাছ থাকে, যে গাছগুলো সাধারণত ছায়া প্রদান করতে সাহায্য করে বলে এই গাছগুলোকে বলা হয় ছায়াতরু গাছ। সাধারণত ওক জাতীয় গাছ, তারপরে পাইনাস, সাইকাস, এই জাতীয় গাছ আমরা বিভিন্ন সময় দেখি, বা নিম গাছ সম্পর্কেও আমরা অনেক সময় দেখেছি। এই পাহাড়ি অঞ্চলে যে লম্বা যে গাছগুলো থাকে, সেই ওক জাতীয় গাছ, সেই গাছগুলো সাধারণত ছায়াতরু গাছ হিসেবে ব্যবহার করা হয়। তাই ছায়ার ব্যবস্থা দিতে হবে। ক্রান্তীয় এবং উপক্রান্তীয় অঞ্চলে ছায়ায় চা গাছের চাষ খুবই ভালো হয় এবং সেখানে চা চাষ করা হয়। এই গাছগুলোকে ছায়াতরু বলা হয়। ছায়াতরু গাছের মেন কাজ হচ্ছে সূর্যের আলোকে শোষণ করে নেওয়া, সরাসরি যাতে চা গাছের ওপর প্রভাব ফেলতে না পারে, এবং সূর্যের আলোকে শোষণ করে নিয়ে তার চা গাছের পার্শ্ববর্তী অঞ্চলটাকে ঠান্ডা রাখার চেষ্টা করে এই ছায়াতরু গাছগুলো। সাধারণত সিলভার ওক জাতীয় গাছকে ছায়াতরু হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এই ছায়াতরু গাছের যে পাতা, সেই পাতাগুলো মাটিতে মিশে গিয়ে মাটির উর্বর সার বাড়াতে সাহায্য করে বা উর্বরতা বৃদ্ধি হতে সাহায্য করে। এবং এই ছায়াতরু গাছের যে পাতাগুলো অপেক্ষাকৃত ছোটো হয়, ক্ষুদ্র হয়, যেমন নিম গাছের পাতার মতো। তো এই পাতাগুলো যদি সেখানে পড়ে, তো আগাছা সেখানে জন্মায় না এবং সেখানে সরাসরি মাটিতে মিশে যেতে পারে ছোটো পাতা বলে। বড় পাতা হলে সে চা বাগানের বা চা গাছের ওপরেই পড়ে থাকবে, সাথে চা গাছের বৃদ্ধিতে ব্যাহত করবে। ওই জন্য ছোটো পাতা, ক্ষুদ্র পাতাযুক্ত গাছ ছায়াতরু হিসেবে ব্যবহার করা হয়ে থাকে, এবং এই গাছের পাতাগুলো মাটির সঙ্গে মিশে গিয়ে পচে গিয়ে মাটির উর্বরতা বৃদ্ধিতে সাহায্য করে। এবং মাটির উর্বরতা বৃদ্ধি পেলে সেখানে বিভিন্ন ধরনের আগাছা জন্মাবে, একবীজপত্রী, দ্বিবীজপত্রী বিভিন্ন ধরনের আগাছা জন্মাবে। 4 নম্বর পয়েন্ট, আগাছা দমন করতে হবে। তো কৃষিকাজের অন্তর্গত আগাছাকে দমন করার জন্য বিভিন্ন ধরনের আগাছানাশক, যেমন ডাইইউরন, সিমাজিন, 2,4-D ইত্যাদি বিভিন্ন ধরনের যে আগাছানাশক পদার্থগুলো রয়েছে, সেই আগাছানাশক পদার্থগুলো দিয়ে স্প্রে করে দিলে সেই আগাছাগুলোকে দমন করা যাবে। আগাছা দমন করার পর সেখানে সার প্রয়োগ করতে হবে। সার প্রয়োগ করা হচ্ছে, যেহেতু এটা একটা পাতা জাতীয় ফসল, তার মানে যত সার প্রয়োগ করবো তত বৃদ্ধি হবে, তাহলে সার প্রয়োগ করতে হবে। সার প্রয়োগ করলে যেমন বিভিন্ন ধরনের জৈব সার, অজৈব সার প্রয়োগ করা যেতে পারে। অজৈব সার যেমন ইউরিয়া, অ্যামোনিয়াম ফসফেট, ক্যালসিয়াম, অ্যামোনিয়াম নাইট্রেট প্রভৃতি ইত্যাদি ধরনের সার প্রয়োগ করা হয়ে থাকে। তারপরে জলসেচ করতে হবে। জলসেচ সাধারণত ফোয়ারা পদ্ধতিতে জলসেচ করা হয়, স্প্রিংলার পদ্ধতিতে ফোয়ারা। আমরা প্রত্যেকে হয়তো জানি যে চা গাছের একটা উল্লেখযোগ্য চায়ের যে জমি তৈরি করতে হবে, সেই জমির চারপাশে কিন্তু ড্রেন থাকা চাই।
ড্রেন থাকে, মানে ড্রেন বলতে ক্যানেল, ড্রেন থাকে, যেখানে জলটা মানে ওপর থেকে জলটা ফোয়ারা আকারে বা ফোয়ারা পদ্ধতি জলটাকে দেওয়ার পরে সেই জলটা মাটিতে গড়িয়ে গিয়ে সাথে যে ড্রেনে পড়ে বা গাছের কোনো একটা গোড়াতে যাতে না জমে থাকে তার জন্য, বা পাহাড়ি অঞ্চলে যে বা বৃষ্টির যে জল সেই জল যাতে জমিতে না জমে থাকে তার জন্য সাইডে গর্ত করা থাকে বা নালা করে থাকে, যাতে জলটা গড়িয়ে গিয়ে সেই নালাতে গিয়ে পতিত হয়, তার জন্য এরকম ব্যবস্থা করা হয়ে থাকে। তো সার প্রয়োগ করার পরে সেখানে জলসেচ করতে হবে। উত্তর পূর্ব ভারতে শুখা মরশুমে মানে যখন বৃষ্টিপাত হয় না সেই সময় অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস, এই মাসটাতে বৃষ্টি হয় না সাধারণত, এই সময়টাতে ফোয়ারা পদ্ধতিতে চাষ মানে জল সেচ করা হয়। তাছাড়াও অন্যান্য সময় বৃষ্টির জলে কাজ হয়ে যায়। তো এই সময় মোটামুটি অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই সময়টুকুতে ফোয়ারা পদ্ধতিতে, স্প্রিংকলার পদ্ধতিতে ফোয়ারা সিস্টেম আমরা ছবিতে অনেক সময় দেখব বা বিভিন্ন সিনেমাতেও বিভিন্ন অংশ আমরা দেখি যে ফোয়ারা পদ্ধতিতে জলসেচ করা হয়। তারপরে জলসেচ করার পরে উদ্ভিদ বৃদ্ধি পাবে, গাছ বৃদ্ধি পাবে, গাছ বৃদ্ধি পেলে সেখান থেকে ফসল তুলতে হবে। ফসল তোলা মানে এখানে কোনো ধরনের ফল বা কোনো রকম মানে ফল উৎপন্ন হয় না, সুতরাং সেই ফল তোলার কোনো ব্যাপার থাকে না। এখানে গাছের পাতাটাই হচ্ছে এখানে আমাদের কার্যকরী বা আমাদের ফসল। তাহলে সেই পাতাটা দেখো, পাতার ছবি দেওয়া আছে ডগাতে 2-3টা পাতা যুক্ত ডগাটাকে ভেঙে নিতে হবে বা তুলে নিতে হবে। বিভিন্ন ধরনের শ্রমিক একটা কুড়ি এবং তার সঙ্গে 2-3টা পাতাযুক্ত যে অংশটুকু, সেই অংশটুকু যেটুকু নতুনভাবে বৃদ্ধি পেয়েছে বা যে মানে ডগাটা, সেই ডগাটাকে বিভিন্ন শ্রমিক দিয়ে আমরা সেই চা গাছটাকে তুলতে পারি, চা গাছের পাতাটাকে তুলতে পারি। আমরা ছবিতে অনেক সময় দেখি যে দেখো নিচে 219 নম্বর পেজে 2য় নম্বর যে ছবিটা দেখো, মহিলাগুলো পিছন দিকে ঝুড়ি নিয়ে আছে এবং পাতাগুলোতে সেই ঝুড়িতে ফেলে, এইভাবে সেখানে পাতাটাকে ফসলটাকে তোলা হয়। দেখো ওখানে লেখা আছে বাণিজ্যিক যে সমস্ত চা গাছগুলো থাকে সেখানে মোটামুটি বছরে 35 থেকে 40 বার পাতা তোলা হয় এবং প্রতিবারই এক একটা গাছ থেকে 10 থেকে 15 গ্রাম পাতা তোলা হয়। তার মানে মোটামুটি এটা লাভজনক এবং বেশ প্রফিট হয় এই পাতা থেকে। এবং উত্তরবঙ্গের ম্যাক্সিমাম লোকজন এই চা পাতা বা চা বাগানের উপর নির্ভর করে বিভিন্ন ধরনের জীবিকা নির্বাহ করে থাকে। তবে এই যে পাতাগুলো আমরা তুললাম সেই পাতাগুলো থেকে আমরা সরাসরি চা গাছ তৈরি করতে পারবো না, বা সরাসরি চা পাতা মানে চা আমরা যে খাওয়ার জন্য যে চা সেই চা তৈরি করতে পারবো না। এটা একটা বিবেচনা ব্যবস্থাপনা দরকার। চা পাতাকে তৈরি করতে হবে, যে চা পাতাটা আমরা চায়ে দিয়ে চা তৈরি করি সেই চা পাতাটাকে তৈরি করতে হয়। বিভিন্ন ধরনের তৈরি করার ওপর ডিপেন্ড করে চায়ের গুণাগুণ বা তাদের পুষ্টিকর গুণাগুণ বৃদ্ধি পায় এবং তার উপর ডিপেন্ড করে চাকে প্রকারভেদ তাদের ভাগ করা হয়। তো চা পাতা তৈরি করতে গেলে মানে চা পাতা তোলার পরে সেই চা পাতাকে বিভিন্ন ধরনের মানে এর মাধ্যমে বিভিন্ন রকম পরিবর্তনের মধ্য দিয়ে চা পাতা তৈরি করা হয়, উপযুক্ত হয়ে ওঠে বিভিন্ন ধরনের শিল্প কলকারখানায় বা চা ফ্যাক্টরিতে। আমরা যেখানে চা ফ্যাক্টরি নর্থ বেঙ্গলে প্রচুর চা ফ্যাক্টরি রয়েছে, সেই চা ফ্যাক্টরিতে চা পাতাকে পাঠিয়ে দিয়ে বিভিন্ন ধরনের যন্ত্রের মাধ্যমে গরম করে শুকিয়ে ঝুড়ি করে শুকনো করে গোল করে আমরা দেখি যে চা মনে হচ্ছে বীজের মতো, কিন্তু অ্যাকচুয়ালি ওটা বীজ নয়, ওটা পাতা থেকে তৈরি হয়। বিভিন্ন কেমিক্যাল, বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ বিভিন্ন পদ্ধতিতে মানে প্রক্রিয়াকরণের মাধ্যমে এই চা পাতাটা তৈরি করা হয়। এই প্রক্রিয়াকরণের ওপর ভিত্তি করে চা পাতাকে বিভিন্ন রকমভাবে চা মানে প্রকারভেদ বা গুণসম্পন্ন বা স্বাদযুক্ত করা হয়, তার উপর ডিপেন্ড করে চায়ের প্রকারভেদ রয়েছে। চায়ের গুণাগুণ, চা পাতা তৈরি করার একটা গুরুত্বপূর্ণ ধাপ হলো চায়ের স্বাদ পরীক্ষা করা। চা পাতা তৈরি হয়ে যাওয়ার পরে বিভিন্ন ধরনের এক্সপার্ট দিয়ে তাদেরকে চায়ের গুণাগুণ এবং চায়ের স্বাদ পরীক্ষা করা হয়। বিক্রির আগে অভিজ্ঞতা সম্পন্ন চা পরীক্ষকের চায়ের স্বাদ, বর্ণ, গন্ধ পরীক্ষা করে দেখেন, তারপরে সেই চাটা বিক্রিয়াজাত হয়ে ওঠে। এই হচ্ছে মোটামুটি চা চাষের পদ্ধতি সম্পর্কে একটু আলোচনা। তোমাদের নিচে দেখো একটা বক্স করে দেওয়া আছে। চা পাতা তৈরির ধরন অনুযায়ী বাণিজ্যিক চাকে 3 ভাগে ভাগ করা হয়। এই 3 ধরনের চা হলো কালো চা, সবুজ চা এবং উলং চা। কালো চা, ব্ল্যাক টি, আমরা ইংলিশে বলি ব্ল্যাক টি, গ্রিন টি, তাই তো? তারপরে উলং চা পাবো। উলং চা সাধারণত মানে উলং বলা হয় বা উলংও বলা হয়। তাছাড়াও এগুলো ছাড়াও রয়েছে সাদা চা রয়েছে, আরও অন্যান্য চাও রয়েছে। তবে এই কালো চা, সবুজ চা এবং উলং চা অপেক্ষাকৃত বিখ্যাত চা বা অপেক্ষাকৃত বেশি বহুল প্রচলিত চা, সবাই বেশিরভাগই জানে। সারা পৃথিবীতে চা উৎপাদনের প্রায় 75% হলো কালো চা। তার মানে বুঝতে পারছো কোনটা চা বেশি গুরুত্বপূর্ণ। কালো চাটাই হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণে উৎপাদন করা হয় এবং এর গুরুত্ব বা এর রপ্তানি আমদানি প্রচণ্ড বিষয় এবং আর্থিক মুনাফা এখান থেকেই এই ব্ল্যাক চা থেকে হয়ে থাকে। তাহলে আমরা বুঝতে পারলাম স্পষ্টভাবে চায়ের প্রকারভেদ। কালো চা, উলাং চা, এটা হচ্ছে চায়ের প্রকারভেদ। আসামি চা, চীনজাত চা এবং কম্বোড শঙ্করজাতীয় চা হলো চা গাছের প্রকারভেদ। এটা মনে রাখবে, কখনোই গোলাবে না। চা গাছের প্রকারভেদ আসামি চা, আসামিজাত বা চীনজাত এবং কম্বোড শঙ্করজাতীয়। এবং চায়ের প্রকার হচ্ছে উলং চা, কালো চা এবং গ্রিন টি মানে যেটা সবুজ চা, সেইটা কখনোই গোলাবে না। এগুলো খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করবে তোমরা প্রত্যেকেই, আশা করছি ভালো থাকবে এবং ভালো মতোই পড়াশোনা করে হোমওয়ার্কগুলো করার চেষ্টা করবে। এখান থেকে আমি কোশ্চেন অবশ্যই পাঠাবো, পরবর্তীতে পিডিএফ আকারে তোমাদেরকে কোশ্চেন লিখে
দিয়ে পাঠাবো। হ্যাঁ, আগে আপাতত ক্লাসটা করো এবং তোমরা প্রত্যেকে নিজেরাই নিজেদের মতো করে কোশ্চেন অ্যান্সার তৈরি করার চেষ্টা করো। এর থেকে যদি কোনো রকম সমস্যা থাকে তবে আমাকে বলবে, আমি আরও সলভ করে দেওয়ার চেষ্টা করব। এখান থেকেই আজকের টপিক শেষ হয়ে যাচ্ছে। আজকের মানুষের খাদ্য এবং খাদ্য উৎপাদন এই চ্যাপ্টারটি শেষ হয়ে গেল। এর পরবর্তীতে তোমরা যেটা পড়তে চাইবে, যেমন বয়ঃসন্ধি সম্পর্কে হয়তো স্যার পড়াচ্ছেন, তো বয়ঃসন্ধির পরে রয়েছে দেখে নাও তোমাদের পেজ জীববৈচিত্র্য ও পরিবেশের সংকট ও বিভিন্ন প্রাণী সংরক্ষণ সম্পর্কে রয়েছে। এগুলো সম্পর্কে যদি বলা শুরু করতে, তবু এখান থেকে আমি শুরু করতে পারি। হ্যাঁ, রিফরেস্টেশন, দাবানল, এগুলো সম্পর্কেও বলা যেতে পারে। ডিজার্টিফিকেশান, গ্লোবাল ওয়ার্মিং, এগুলো সম্পর্কেও বেশ ভালোভাবে ক্লাসগুলো হবে ইনশাআল্লাহ। তো তোমরা যদি বলো যে এরপর থেকে 243 নম্বর পেজ থেকে 10 নম্বর যে অধ্যায়টা রয়েছে সেই 10 নম্বর অধ্যায় থেকে শুরু করতে, তবে আমি সেখান থেকেই শুরু করব, কোনো রকম অসুবিধা নেই। তোমরা যেখান থেকে শুরু করতে বলবে শুরু করে দেব। হ্যাঁ, তবে আজকের এখান থেকে ক্লাসটা শেষ হয়ে গেল। উদ্ভিদজাত খাদ্য প্রক্রিয়াকরণ, এখান থেকে তোমরা ভালো করে পড়বে। এখান থেকে একদিন একটা পরীক্ষা নিয়ে নেব এরপরে ক্লাসেই, মানে এই ক্লাসটার পরে আগে পরীক্ষা নেব, তারপরে আমরা নতুন টপিকে যাব। তো পরীক্ষাটা এরকমভাবেই হবে যে বেশ কিছু কোশ্চেন আমি তৈরি করে দেব, শর্ট কোশ্চেন টাইপের বা বট কোশ্চেন টাইপেরও 2 মার্কের 3 মার্কের কোশ্চেন থাকবে। বেশ কিছু একদম অল্প সময়ের মধ্যে, মোটামুটি 15 মার্কের জন্য আমি 1 ঘন্টা সময় দিয়ে দিব। মানে 1 ঘন্টা নয়, মানে সাধারণত আধ ঘন্টা 30-40 মিনিট সময় থাকবে। এই 30-40 মিনিট আমি টাইম স্টার্ট করে দেবো অনলাইনে, যে ক্লাস হবে 1 ঘন্টার ক্লাস, সেই ক্লাসের মধ্যেই শুরু করে দেবো এবং সবাই প্রত্যেকেই খাতা কলম নিয়ে রেডি থাকবে। আশা করছি তোমরা সততার সহিত পরীক্ষাটা দেবে, কেউ কোনো রকমভাবে মানে টুকলি বা বই দেখে লিখে নেওয়ার চেষ্টা করবে না, এতে তোমাদের ক্ষতি হবে। হ্যাঁ, তো একটা পরীক্ষা নিয়ে নেব এবং ওই সময়ের মধ্যে প্রত্যেককেই সেন্ড করতে হবে, প্রত্যেককেই সেটাকে সেন্ড করতে হবে। তাহলেই পরীক্ষাটা মোটামুটি অনলাইনে, তারপর আমাকে পার্সোনাল হোয়াটসঅ্যাপে পাঠাবে, আমি চেক করে দেবো, খাতাগুলো চেক করে দিয়ে একটা লিস্ট করে দেবো, মার্ক কে কত পেলে তার উপর ডিপেন্ড করে। বোঝা গেল? তো তোমরা প্রত্যেকেই ভালো থাকো, সুস্থ থাকো। এটুকু থাকলো পড়া। ধন্যবাদ, থ্যাংক ইউ।